নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আমি রমি। আমি ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি অভিক সরকারের লেখা কালিয়া মাসান গল্পটি। আজকে পড়ব এর শেষ পর্ব। আসুন তবে শুরু করি আজকের গল্প কালিয়া মাসানের শেষ পর্বটি। ভৈরবী মাকে প্রণাম করে সেই মহাশঙ্খের মালা নিয়ে বেশ রাতেই যখন পৌঁছলাম বাংলোয়, তখন দেখলাম যে মহুয়ার অবস্থা আরও শোচনীয়। দেখেই মনে হচ্ছে যে ওর শরীরে আর প্রাণ বলে কিচ্ছু নেই। নির্জীব হয়ে শুয়ে আছে ও বিছানায়, মুখ দিয়ে অল্প অল্প করে গ্যাঁচলা উঠছে। দরজায় ঠেস দিয়ে বসে আছে দীপাঞ্জন, উস্কো খুস্কো চুল, কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তার পাশে শক্ত হয়ে বসে আছে জশুয়া। বন্ধুর এই বিপর্যয়ে সেও যে খুব বিচলিত সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। শুনলাম ফেরার সময় স্টেশন হয়েই ফিরেছে জশুয়া। রিং তার মোটর সাইকেল নিয়ে দাদার নির্দেশ মতন বিভিন্ন জায়গায় গেছিল সে। আমাদের ফেরত আসার ঘণ্টাখানেক আগেই ফিরেছে, আর যে খবরটার সঙ্গে করে এনেছে সেটা যে খুব খারাপ তা বলা যাবে না। খবরটা হচ্ছে যে লাইনের ওপর থেকে জল সরে গেছে বিকেলেই। ট্রেন চলাচল একেবারে স্বাভাবিক। একবার যদি মেয়েটাকে কলকাতা নিয়ে গিয়ে ফেলতে পারি। এরই মধ্যে অবাক হলাম পিটারের আশ্চর্য আচরণ দেখে। কলকাতার অন্যতম বিখ্যাত মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন ডাক্তার যে শিল নড়াতে বিভিন্ন রকম অজানা লতা পাতা আর ছোট ছোট কি ফল পিষে তাদের রস বার করে বিভিন্ন ছোট ছোট কাঁচের বাটিতে রাখতে পারে, সেটা দেখার অভিজ্ঞতা একটা বটে। আমি এসে দরজায় দাঁড়াতেই আমার দিকে চোখ তুলে চাইল পিটার। আমি জিজ্ঞাসা করলাম, এগুলো কি পিটার? সেসব পরে বলছি, আগে বলো ভৈরবী মাই কি বললেন। এটা বলার পরই ওর চোখ গেল আমার হাতে ঝুলে থাকা সেই মহাশঙ্খর মালাটির দিকে। সরু চোখে একবার তাকালো তার দিকে, আর মুহূর্তখানেক পরেই বিস্ফারিত হয়ে উঠল ওর চোখ দুটো। হাতের কাজ ছেড়ে দ্রুত পদে উঠে এলো সে। বিস্মিত গলায় জিজ্ঞাসা করলো, এটা কোথায় পেলেন দীপান্বিতা? ওকে বলতে হলো আমাদের পুরো অভিযানের ঘটনাটা। পুরোটা মন দিয়ে শুনল পিটার। খেয়াল করলাম যে ভৈরবী মায়ের শির দ্বারা বেয়ে আলোর ফুল ওঠার কাহিনীটা বর্ণনা করার সময় তন্মন হয়ে একাগ্র দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে ও। ওর দু চোখে অপার বিস্ময় আর শ্রদ্ধার ভাব। এটা নিয়ে কি করতে হবে সে কথা ভৈরবী মা কিছুই বলে দেননি। আমি কি করব ঠিক করতে না পেরে শেষ মালাটা গিয়ে অতি কষ্টে মহুয়ার গলায় পরালাম। আর খেয়াল করলাম যে ওর পিঠটা ঠান্ডা, ভীষণ ঠান্ডা, প্রায় মরা মানুষের মতন। পিটার ততক্ষণে ওর কাজ শেষ করে এনেছে। প্রায় একটা বড় বাটিতে বিভিন্ন অনুপাতে মেশাচ্ছিল ওষুধগুলো। মহুয়াকে মালাটা পরিয়ে দেওয়ার পর আমার দিকে তাকালো মহুয়া একবার। খেয়াল করলাম অসম্ভব গম্ভীর হয়ে আছে ওর মুখটা। আমাকে শুধু একবার জিজ্ঞাসা করলো, কালিয়া মাসান? তাই বললেন ভৈরবী মা। ঠিক শুনেছ তুমি? জল ভরা চোখে মাথা নাড়লাম একবার। মাথা নামিয়ে ফের নিজের কাজ করতে করতে বিড়বিড় করতে থাকে সে, কালিয়া মাসান তাহলেই। আমিও তাই ভেবেছিলাম, তাই সেই মতোই এগুলো আনতেই দিয়েছিলাম। শোনো, এখন যেটা বানাচ্ছি এটাকে বলে মাসান কাটার রস। জটা মাংসি, মারহাটি টিগা গাছের ফুল, গোড়মারবুটির লতা, হিমচাপার পাপড়ি, কাকমাছির ফল, টুলি চাপা ফুলের কেশর, আর এইটা বলে একটা ছোট লতার কাটা অংশ তুলে ধরল সে। 20 কাটালির ফুল শুদ্ধ লতা, এই হচ্ছে এর প্রধান উপাদান। কপাল ভালো যে এগুলো সবকটাই এক চান্সে পেয়ে গেছি। তবে যেটা ভেবেছিলাম একেবারেই পাবো না সেটা হচ্ছে এইটা, বলে মার্বেল গুলির মতন কালো কালো কয়েকটা কি যেন তুলে দেখালো। এগুলো হলো কালধুতুরোর বীজ। একমাত্র এই জঙ্গলেই পাওয়া যায়। গোখরো সাপের বীজের থেকেও কম কিছু নয়। এই জিনিস খুঁজে পাওয়া ভাগ্যের কথা, বলে ফের কাজে মন দিল পিটার। পিটার,
পিটার, তুমি কি জেনে শুনে এই কালধুতোর বিষ মেশাচ্ছ ওষুধে? সন্দেহ যায় না আমার। ধুতুরো গাছের বিষ যে তীব্র বিষ সেটা আমার জানা ছিল। মৃদু হাসে সেই শক্তপোক্ত শরীরের সাঁওতাল ছেলে। যা বিষ তাই অমৃত, যা অমৃত তাই বিষ, বাবা বলতেন। সবই নির্ভর করে তুমি যদি জানো কখন কতটা কিভাবে ব্যবহার করা উচিত তার উপরেই সব, তাই না? আর আর কথাটা মুখে এসেও আটকে যায়। ভৈরবী মা যে বললেন যে যে লোকটাই বিষ খাইয়েছে তার রক্ত লাগবে এই বিষের প্রতিষেধক হিসেবে। রক্ত? ভুরু কুঁচকে যায় পিটারের। যদিও এ ওষুধ বড় ডেঞ্জারাস ওষুধ। আমার বাবা বারবার বলতেন সামান্যতম ভুল চুকে সর্বনাশ হয়ে যেতে পারে। ফলে মহারক্তের কথা তো তিনি কিছুই এতে বলেননি। এই মাসান কাটার একটা ফোঁটাও মাটিতে অবধি ফেলতে নেই, রোগীকে পুরোটাই খাইয়ে দিতে হয়, এত তীব্র এই বিষ ওষুধ। তিনি এসব শিখিয়েছিলেন আমার ঠাকুরদার কাছ থেকে, তিনি আবার তার বাবার কাছ থেকে। এরা কেউই জীবনে আধবারের বেশি এই মাসান কাটার ওষুধ বানাননি। হ্যাঁ, এটা শুনেছি যে এনারা কখনোই নিজের হাতে এই ওষুধ কোনো রুগীকে আবার খাওয়াননি, অন্য কারোর হাতে, বিশেষ কারোর হাতেই খাইয়েছেন। কিন্তু কোথাও তো কারোর রক্তের কথা বলা নেই। ফের সব কিছু যেন গুলিয়ে যায়, আমার সব কিছু গুলিয়ে যায়। তাহলে ভৈরবী মা কি ভুল বললেন? উনি যে স্পষ্ট করে বললেন যে প্রয়োগ করেছে এই অব্যর্থতম মৃত্যুবান তারই রক্ত এই বিশ্বের একমাত্র প্রতিষেধক। ইতিমধ্যে সব কিছু তৈরি করে ফেলেছিল পিটার। এরপর ও আমাকে ছাড়া সবাইকে বলল ঘর থেকে চলে যেতে। ঘর খালি হলে আমার দিকে ঘুরল, তারপর গম্ভীর স্বরে বলল, এবার এই ওষুধটা ওকে খাওয়াতে হবে দীপান্বিতা, এটা তোমাকেই খাওয়াতে হবে, কারণ আমি তখন মন্ত্র পড়ব। আমার বাবাকেও দেখেছি অন্য কাউকে দিয়ে খাওয়াতে, তবে সেটার জন্য সবাইকে চলে যেতে বলিনি। তাহলে ওষুধ খাওয়ানোর পর নেক্সট 2 থেকে 3 ঘন্টা মেয়েটা অসম্ভব রকমের কষ্ট পাবে। সে কষ্ট চোখে দেখা যায় না, ওই জন্যেই বাকিদের সরিয়ে দিলাম। ওই সময়টুকুর জন্য ওকে সামলে রাখাটা খুব জরুরি। যদি সেই সময়টা পেরিয়ে যায় তো এ যাত্রায় ও বেঁচে গেল, না হলে এই বলে ও চুপ করে গেল। ওষুধটা খাওয়াতে তেমন বেগ পেতে হলো না। একটা চামচ ওর দাঁতের ফাঁকে ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে ওষুধটা আমি ঢেলে দিতে লাগলাম। আর তখনই খেয়াল করলাম যে ওর দাঁতগুলো একেবারে কালো হয়ে আছে, মুখের নীলাভ ভাবটা আরও কালচে হয়ে উঠেছে, চোখ দুটো বোজাই আছে, তাদের 2 প্রান্তে শুকিয়ে যাওয়া চোখের জলের দাগও রয়েছে। অর্ধেকটা খাইয়ে বাকি অর্ধেকটা পিটারের নির্দেশ মতন রেখে দিলাম। এই সময় কানে এলো সাঁওতালি ভাষায় উচ্চারিত কিছু মন্ত্র। সুরেলা গলায় কিছু একটা গাইছে পিটার। ওষুধটা খাইয়ে পিটারের দিকে ফিরে বসলাম। দেখি একটা গ্লাস থেকে জল নিয়ে হাতে করে চারিদিকে ছিটোতে ছিটোতে সারা ঘরটাও প্রদক্ষিণ করছে আর সুর করে গাইছে, শের চাউলে কুপি সুপন লেটের আদিম গগম কালিমাই নিয়া যাত্রা অন্তরে না কাথা কালমাই লালিদের নাং তিং। এরপরে দেখি পিটার ঘরের কোণা থেকে 3টে মাটির পিণ্ড এনে মেঝের মাঝখানে এমনভাবে রাখলো যেন মনে হচ্ছে একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু। সেই পিণ্ডগুলোতেই 3টে শাল গাছের ডাল পুঁতল তারপর, আর একটা লাল সুতো দিয়ে ডালগুলোর মাথা বাঁধলো। এরপর দরজা খুলে বাইরে গেল, একটু ফিরে এলো মিনিট খানেক বাদেই, আর এসেই যে জিনিসটা ওই ত্রিভুজের মাঝখানে রাখলো সেটা দেখে শিউরে উঠলাম আমি। একটা কালো মুরগির কাটা মাথা। কাটা মাথায় রক্ত লেগে আছে এখনো। পিটার অবশ্য আমার শিউরে ওঠাটাকে বিন্দু মাত্র আমল না দিয়ে একের পর এক বিভিন্ন সব বিচিত্র দর্শন, পাথরের টুকরো, নাম না জানা পশুর লোম, শুকিয়ে যাওয়া সাপের মাথা, কাকের পা আর ধান দুব্বার সঙ্গে লাল টকটকে কয়েকটা জবা ফুল,
এই সব জিনিস সেই কাটা মাথাটাকে ঘিরে রাখতে লাগলো। এই সব শেষ হওয়ার পর অতি যত্নে আধ আঙুল লম্বা সাদা রঙের সূচলো কি যেন একটা বার করে সেই কাটা মাথাটার উপর রাখতেই আমি সন্তর্পণে জিজ্ঞাসা করলাম, কি ওটা? কালকেউটের 20 দাঁত, শান্তস্বরে জবাব দিল পিটার। শুনে আমার আর কিচ্ছু জিজ্ঞাসা করতে সাহস হলো না। এরপর সেই পিণ্ড তিনটির সামনে দক্ষিণমুখী হয়ে বসে অদ্ভুত সুরে সাঁওতালি মন্ত্র উচ্চারণ করতে লাগলো পিটার। মাঝে মাঝে হাতের মুদ্রায় বিচিত্র সব ভঙ্গি করতে লাগলো। আমি আর চোখে একবার মহুয়ার দিকে তাকালাম, কোনো চেঞ্জই দেখলাম না। এমন সময় দেওয়াল ঘড়ির দিকে চোখ গেল। রাত 2টো। ফিস ফিস করে বলে উঠল পিটার, এইবার শুরু হবে। আর বলার সঙ্গে সঙ্গেই বোবা গলায় একটা আর্তনাদ করে উঠল মহুয়া। তাকিয়ে দেখি চোখ দুটো খুলে গেছে ওর। চোখের সাদা অংশটা গাঢ় হলদে হয়ে গেছে, মণি দুটো হয়ে এসেছে অনেক অনেক ছোট। আমি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম ওকে, আর ধরতেই যেন একটা ইলেকট্রিক শক খেলাম। বাপ রে বাপ! তখন দেখি ওর গায়ে কোথা থেকে যেন দৈত্যের শক্তি ভর করেছে। এই রুগ্ন অসুস্থ শরীরে এত আসরিক গায়ের জোর কোথা থেকে যে এলো তা কে জানে। সারা বিছানা যেন উথাল পাথাল হয়ে যেতে লাগলো ওই অজানা আক্রোশে। বড় বড় চোখে সম্পূর্ণ উন্মাদের মতন গো গো আওয়াজ তুলে সে কি তাণ্ডব! বাধা পেয়ে শেষে আমাকে এলো পাথারি চড় থাপ্পড় মারতে শুরু করলো মেয়েটা। পিটার হেমব্রাম, বেদিয়াদের শেষ প্রতিনিধি, সে কিন্তু তখনও অবিচল। ক্রমেই তার মন্ত্র আরো উচ্চকিত হয়ে উঠতে লাগলো। এদিকে সে যে কি উস্তম কুস্তম লড়াই চলতে লাগলো আমাদের মধ্যে, সে বলে আর তোদের বোর করব না। অবশ্য লড়াই বলা ভুল, একতরফাভাবে মার খেয়ে গেলাম আর কি। আঁচড়ে কামড়ে লাথি কিল চড় ঘুষি মেরে আমাকে যেন খুনই করে ফেলবে মেয়েটা। এত কিছুর মধ্যে শুধু এইটা একবার খেয়াল করলাম যে ওর সদন্ত দুটো হঠাৎ করে একটু যেন বড় দেখাচ্ছে। এদিকে পিটার সেই সাঁওতালি ভাষায় অদ্ভুত সুরেলা গড়ায় মন্ত্র আওড়েই যাচ্ছে। থেকে থেকে উঁচু হচ্ছে তার গলার স্বর। নিজের আসন থেকে একটিও নড়েনি সে, অবিচলিত হয়ে বসে আছে। এরই মধ্যে একবার নেতিয়ে পড়ল মহুয়া। অনেক কষ্টে সেই শীর্ণ শরীরটাকে বিছানায় শুইয়ে দিয়ে গভীর নিঃশ্বাস ছাড়লাম আমি। তারপর দেয়ার ঘড়ির দিকে চোখ গেল। রাত তখন 3টে। আর ঘন্টা দেড়েকের ব্যাপার, যদি কোনো ক্রমে কাটিয়ে দিতে পারি। এবার চোখ গেল পিটারের দিকে। অর্ধেক খাওয়ানো ওষুধের গ্লাসটা টেনে নিল সে, আর মন্ত্র বলতে বলতে মুরগির কাঠটা মাথাটা তুলে চিপে চিপে ঠিক 1 ফোঁটা রক্ত ফেললো সেই মিশ্রণে। এবার ঘরের কোনায় একটা হামানদিস্তে টেনে নিল, আর সেই কালকেউটের 20 দাঁতটা তার মধ্যে ফেলে দিয়ে আরও কিছু মন্ত্র উচ্চারণ করতে করতে গুঁড়ো করতে লাগলো সেই দাঁতটাকে। মিনিট খানেক পরেই সেই গুঁড়োগুলো গ্লাসের মধ্যে ফেলে গ্লাসটা আমার দিকে বাড়িয়ে দিয়ে ইশারা করে বলল, খাইয়ে দাও। কাপা কাপা হাতটা নিলাম, আর আগের মতোই দাঁতের পাটির মধ্যে চামচ ঢুকিয়ে কালকেউটের 20 দাঁত শুদ্ধ সেই ওষুধটা ঢেলে দিলাম মহুয়ার গলায়। অক করে একটা আওয়াজ তুলে সেটা খেয়ে নিল মেয়েটা। কেটে গেল আরও মিনিট 20। রাত তখন 3:30, আর 8 ঘন্টা থেকে 45 মিনিট। আমি এবার তাকিয়েছিলাম পিটারের দিকে। দেখি শির দ্বারা টান টান করে উঠে বসছে ছেলেটা। তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে মহুয়ার বিধ্বস্ত শরীরের দিকে। আমার দিকে সামান্য ঘাড় ঘুরিয়ে একবার তাকালো সে, আর দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে কি যেন একটা মনে মনে ক্যালকুলেট করে নিল। তারপর ফিসফিস করে বলল, এইবার শেষ কামড়। অথচ
আমি কিছুই দেখতে পেলাম না, শুধু খেয়াল করলাম যে মৌয়ের মুখ থেকে নীলচে সবুজ গ্যাজলা উঠতে শুরু করেছে। ওই শীতের রাতেও কপাল থেকে দরদরিয়ে নামছে ঘামের স্রোত। মুখটা অদ্ভুতভাবে লম্বাটে হয়ে গেছে, ক্রমশ কালো হয়ে উঠছে চামড়ার রং। তার উপর শেষ সময় উপস্থিত হলে মানুষ যেমন লম্বা লম্বা শ্বাস নেয়, সেই রকমই শ্বাস নিচ্ছে মেয়েটা। আমার বুকের ভেতরটা কেমন যেন বরফের মতন ঠান্ডা হয়ে এলো। বুঝতে পারলাম শেষ অবস্থা শুরু হয়ে গেছে মেয়েটার। আর হয়তো কয়েক মিনিট। হাত নাড়াতে গিয়ে বুঝলাম যে আমার হাত পায়ে আর সার নেই। এমন সময় হঠাৎ দেখি চোখ খুলে চাইল মহুয়া। সিলিংয়ের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর অল্প ঘাড় ঘুরিয়ে আমার দিকে হাসি মুখে তাকালো। আমি তো অবাক। একটু আজই দুজনের মধ্যে যে কুরুক্ষেত্র কাণ্ড হয়ে গেছে তার চিহ্ন মাত্র নেই। একেবারে স্বাভাবিক চোখ মুখ, মুখে মৃদু হাসির ছোঁয়া, মানে যেমন ওকে সচরাচর দেখে এসেছি তেমনই, যেন আমাদের চিরচেনা সেই মহুয়া। এই মাত্র ঘুম থেকে উঠল। একটু পরেই আড়মোড়া ভেঙে উঠে মুখ হাত ধুয়ে সেজে গুজে আমার সঙ্গে অষ্টমী পুজোর অঞ্জলি দিতে যাবে যেন। শুয়ে শুয়ে মহু আমার দিকে তাকিয়ে ভারী মিষ্টিভাবে হাসলো, আর তারপরেই স্প্রিং দেওয়া পুতুলের মতন চকিতে কোমরটা ভাঁজ করে শরীরের ঊর্ধ্বাংশ উপরে টেনে তুলে বাঁ কাতটা দাঁত দিয়ে সজোরে কামড়ে ধরলো আমার। বাঁ হাত দিয়ে চেপে ধরলো আমার টুটিটা। ব্যাপারটা এত শীঘ্র ঘটলো যে বুঝতেই আমার সময় লাগলো খানিকটা। তারপর অসহ্য যন্ত্রণায় কাকিয়ে উঠে যখন ওকে ঝটকা দিয়ে ফেলে দিয়েছি, তখনই মনে হচ্ছে আমার কাঁধের খানিকটা কে যেন খুবলে নিয়েছে। জ্বলন্ত শিক ঢুকিয়ে দেওয়ার মতন যন্ত্রণায় আমার বাঁ দিকটা পুরো অসাড় হয়ে এলো। তারপর একটা সম্পূর্ণ অপরিচিত ভৌতিক ক্যারক্যারে পুরুষের গলায় হি হি করে হেসে উঠল মেয়েটা। তারপর তার সঙ্গে দুলে দুলে হাততালি দিতে লাগলো। গলাটা শুনে আমার ঘাড়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেল, বুঝলি? রাত্রিতে চেনাশোনা কোনো মেয়ের মুখে যদি ছেলের গলায় ভুতুড়ে স্বরের হিস হিস খিলখিল হাসি শুনিস, সেটা তো ভয় লাগারই কথা। কিন্তু আমার ভয় লাগার থেকেও আরও একটা অন্য ব্যাপার ঘটল। ব্যাকবোর্ডের ওপর নখের আঁচড় কাটার মতন সেই গলাটা আমার খুব চেনা। এ গলার স্বর আমি আগেও শুনেছি, কলেজ স্ট্রিটের রাস্তায় মাস দেড়েক আগে। এটা সেই লোকটার গলা, সেই ছাইয়ের মানুষ। পিটারের দিকে তাকিয়ে দেখি চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন উচ্চারণ করে চলেছে সে। এই শীতের রাত্রেও ঘামে ভিজে গেছে তার জামা। এদিকে মহুয়া সেই ভুতুড়ে গলায় খলখল স্বরে হাসতে হাসতে ঘরের বাতাসকে শিউরে তুলছে। হাসতে হাসতেই হঠাৎ করে একবার হেঁচকি তুলছে মহুয়া, আর তারপরেই চেপে ধরছে নিজের গলাটা। আমিও আটকে উঠলাম। দেখলাম দীর্ঘ কালো নখগুলো দিয়েও আঁচড়ে ধরেছে নিজের গলা। চোখ দুটো বড় বড় হয়ে উঠেছে, ঠিক যেন একটা ফাঁসির আসামিকে গলায় ম্যানিলা রোপ পরিয়ে সজোরে টেনে ধরেছে কেউ। পরের দৃশ্যগুলো স্রেফ অসহায়ের মতন দাঁড়িয়ে দেখতে হলো আমায়। বরফের মতন ঠান্ডা হাত বানিয়ে দেখলাম যে মেয়েটা আঁচড়ে কামড়ে ফালা ফালা করে দিচ্ছে নিজের গলা। যে অদৃশ্য পাশ সাক্ষাৎ কাল সাপের মতন চেপে বসেছে ওর গলায়, সর্বস্ব পণ করে সে চেষ্টা করছে তার থেকে নিজেকে মুক্ত করতে। আমি সভয়ে সরে এলাম। আমার ক্ষমতা নেই এই অলৌকিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার। এদিকে মহুয়ার অবস্থা ক্রমেই কাহিল হয়ে উঠেছে। কাটা পাঁঠার মতন বিছানার ওপর দুটো পা দিয়ে দাপাচ্ছে ও। চোখ মুখ ফুলে নীল হয়ে এসেছে।
চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে। রক্তাক্ত গলাটা দেখে মনে হচ্ছে যেন কোনো হিংস্র প্রাণী ঝাঁপিয়ে পড়েছিল ওর ওপর। ডাইনির হাতের মতন কালো হাত দুটোর শিরা ফুলে উঠেছে। শ্বাস বন্ধ হওয়ার আগে শব্দটা স্পষ্ট হয়ে উঠেছে আরো। আমার হাত পা অবশ হয়ে আসছে। আমি বুঝতে পারছি না কি করব। এমন সময় দেখলাম টপ করে নীল আলোর মতন জ্বলে উঠল মহুয়ার গলায় ঝোলানো সেই মহাশঙ্খের মালাটা। সাদা হাড়ের মধ্যে যেন বিদ্যুতের মতন খেলা করে যেতে লাগলো ছোট ছোট নীল আলোর শিখা। এক ভৌতিক আতঙ্কের সঙ্গে যুঝতে লাগলো আরেক অপার্থিব অভয়া শক্তি। জানি না কতক্ষণ নিষ্পলক চোখে তাকিয়েছিলাম এই অনৈসর্গিক দৃশ্যের সামনে। একসময় ভেবেছিলাম বুঝি হেরেই গেলাম এই লড়াইতে, কিন্তু কিছু পরেই বুঝতে পারলাম যে ধীরে হলেও আস্তে আস্তে এই যুদ্ধের ফলাফল আমাদের পক্ষে আসতে চলেছে। যদিও তখনও লড়ে যাচ্ছে মহুয়া, তবে বুঝতে পারছিলাম যে আস্তে আস্তে সেই অজানা ফাঁস আলগা হতে শুরু করেছে। আওয়াজ করে শ্বাস নিতে শুরু করেছে এবার মেয়েটা। আস্তে আস্তে ছটফটানিটা কমে এলো, বন্ধ হলো গলাকে আঁচড়ানো। তারপর এক সময় দম শেষ হওয়া কলের পুতুলের মতন ঠাস করে বিছানার উপর নিঃসাড়ে পড়ে গেল মেয়েটা। ওর দিকে ছুটে যাওয়ার আগে একবার দেখলাম পিটারের দিকে, আর ঠিক সেই সময় আমার চোখে গেল জানলায়। আর সেই দিকেই একবার তাকানোর পর আমার হাত পা ঠান্ডা হয়ে গেল ভয়ে। এরপর একেবারে অসাড় হয়ে গেল আমার দেহ। আমি জানলা দিয়ে দেখলাম ঠিক ওপারেই জমাট অন্ধকারে জানলার গ্রিল জুড়ে আস্তে আস্তে ফুটে উঠছে একটা মুখ। বিভৎস ক্রূর সেই মুখাবয়বে ফুটে উঠল এক ভয়ালো আদিম জিঘাংসা। সেই ভয়ঙ্কর মুখটাকে আমি চিনি, খুব চিনি, খুব চিনি, খুব চিনি। আর আজকে এও জেনেছি যে এই মুখ কোনো রক্ত মাংসের মানুষের মুখ নয়। এর শরীরে বাসা বেঁধে আছে প্রাচীন এক বিষ। এর ধমনীতে খেলা করে বেড়ায় যন্ত্রণার আগুন। এর চৈতন্য জুড়ে শুধু প্রতিশোধের উদগ্র বাসনা। এই মরণ পৃথিবীর বাসিন্দা সে নয়, নরকের কোন অতল থেকে উঠে এসেছে এই ছাইয়ের মানুষ। খেয়াল করলাম যে সেই মুখে একটা সর্বগ্রাসী ক্ষুধার দৃষ্টি। বুঝতে অসুবিধা হয় না, শিকারকে বাগে পেয়ে তাকে একটু একটু করে কাটার মধ্যে যে পৈশাচিক আনন্দ আছে, লোকটার মুখ চোখে খেলা করে বেড়াচ্ছে সেই নারকীয় উল্লাস। আমিও কেমন যেন মোহগ্রস্ত হয়ে নির্বিমেষে চায়ে রইলাম লোকটার মুখের দিকে। কতক্ষণ কেটে গেছে জানি না। এমন সময় একটা জিনিস খেয়াল করে একটু আশ্চর্য লাগলো। মানে তখন মনের যা অবস্থা তাতে ভয় ছাড়া তো অন্য কোনো অনুভূতি গ্রাহ্য হওয়ার কথা নয়। তবুও অবাক হওয়াটা এড়াতে পারলাম না। এর আগে যতবারই মুখোমুখি হয়েছে লোকটা, বরাবরই দেখেছি যে ওর দৃষ্টি শুধু মহুয়ার দিকে। ঈশ্বরই জানেন মহুয়ার ওপর কেনই বা ওর এত রাগ, এত। কিন্তু প্রথম থেকেই যেন মহুয়া ছিল ওর ধ্যান জ্ঞানের কেন্দ্রবিন্দু। এইবার দেখলাম প্রথমবারের জন্য যে লোকটা কিন্তু এবার মহুয়ার দিকে তাকিয়ে নেই, তার দৃষ্টি অন্য আরেকজনের দিকে। পিটার। ততক্ষণে ভয়ে আতঙ্কে পাগল হয়ে যাওয়ার ব্যাপার হয়েছিল আমার। স্বাভাবিক কারণে শুধু এটাই বুঝলাম যে দৃষ্টিটাকে আমি ক্রূর, সর্বগ্রাসী, লোভাতুর দৃষ্টি ভেবেছিলাম,
সেটা আসলে অন্য দৃষ্টি। ওই দৃষ্টিতে ক্ষুধা থাকতে পারে, কিন্তু কিন্তু নিষ্ঠুরতা নেই, বরং অন্য একটা জলজলে আবেগ ফুটে উঠেছে সেই চোখে। সেটা প্রথমে ধরতে পারিনি। খানিকক্ষণ তাকিয়ে থাকার পর আমি বুঝতে পারলাম যে ওটা কিসের আবেগ। ওটা বুভুক্ষু স্নেহাতুর হৃদয়ের দৃষ্টি। ও জিনিস মৃত প্রায় শিকারের সামনে দাঁড়িয়ে থাকা শিকারীর চোখে মানায় না। আমার সামান্য বাঁ দিকে পিটার বসে আছে, তার চোখ বন্ধ, আর আমার ডাইনিং জানলার বাইরে সেই লোকটার মুখ। সামান্য ঘাড় ঘুরিয়ে দুজনের উপরই আমি নজর বন্দি করতে পারছি। দুদিককেই বেশ কিছুক্ষণ, মিনিট খানেকও হতে পারে, ঠিক বলতে পারবো না। এইভাবে এক দৃষ্টে তাকিয়ে থাকার পর একটা অবিশ্বাস্য জিনিস আমার নজরে এলো। বারবার দেখেছি ব্যাপারটা, বিশ্বাস করতে আমার মন চাইছে না, অথচ সেটা এতই জলজান্ত হয়ে ফুটে উঠেছে যে nobody can miss that. And what was that? আমার ভূত প্রেতে ঘোর অবিশ্বাসী বাবা জিজ্ঞাসা করলেন ফিসফিস করে। আমরা বাকিরা তখন পটের ছবিটির মতন স্পেল বাউন্ড হয়ে বসে আছি। আমাদের সবার মুখের ওপর এক ঝলক তাকিয়ে নিলেন দীপু পিসি। তারপর গলাটা খাটো করে বললেন, দেখলাম যে পিটার আর লোকটাকে হুবহু একই রকম দেখতে। হুবহু মানে হুবহু, একেবারে কার্বন কপি বললেই চলে। শুধু লোকটার মুখে নোংরা খোঁচা খোঁচা দাড়ি, আর পিটারেরটা একেবারে ক্লিন সেভ। এছাড়া দুজনের মুখের মধ্যে এতটাই মিল যেটা অনাত্মীয় দুজনের মানুষের মধ্যে হওয়া কার্যত অসম্ভব। চোট করে দেখলে মনে হওয়া বিচিত্র নয় যে এদের মধ্যে কোনো না কোনো সম্বন্ধ আছেই, মানে কোনো না কোনো রক্তের সম্বন্ধ। রক্তের সম্বন্ধ, রক্ত রক্ত। একটা কথা আমার নিঃসার মগজে যেন বিদ্যুতের চাবুকের মতন আছড়ে পড়ল তখন। ভৈরবী মা বলেছিলেন না, এই বিষের প্রতিষেধক শুধু সেই ছাইয়ের মানুষের রক্ত। সে কি রক্তের ফোঁটা দিয়ে তৈরি ওষুধ, নাকি অন্য কিছু? রক্ত বলতে বংশধারাও তো বোঝায়, তাই না? কথাটা ভাবতে কয়েক মুহূর্ত লাগলো, আর তার মধ্যেই আমার মগজে গেঁথে গেল কথাটা। আমার সামনে যে ছেলেটা বসে আছে সে শুধু পিটার নয়, আসলে সেই ছাইয়ের মানুষের উত্তর পুরুষ। তারই রক্ত বইছে এই পিটার হেমব্রমের দেহে। কোনো ওষুধ নয়, পিটারই আসলে এই মহৌষধের অন্যতম উপাদান। একমাত্র তার হাতে বানানো মাসান কাটাই নিরস্ত করতে পারে এই মহাসাপের বিষ। অর্থাৎ ভৈরবী মায়ের কথাই সত্য হলো। যার অভিশাপে আজ মহুয়ার এই অবস্থা, তারই রক্ত এসে দাঁড়িয়েছে প্রতিষেধক হিসেবে। অব্যর্থতম মৃত্যুবাণের সামনে অভেদ্যতম বর্ম। আবার তাকালাম জানলার দিকে। কেউ নেই, কিচ্ছু নেই। দিগন্ত তখন ভোরের ক্ষীণ লালচে আভায় ভর্তি। দিন হতে শুরু হয়েছে। আর ঠিক সেই মুহূর্তে বিছানা থেকে একটা ক্লান্ত মৃদু আওয়াজ কানে আসায় আমি ঘুরে বসলাম। দেখি চোখ খুলে উঠে বসার চেষ্টা করছে মহুয়া। আমাকে দেখে প্রায় শোনা যায় না এমন গলায় বলল, শরীরটা খুব খারাপ লাগছে রে, কিছু খেতে দিবি? এবারের মতন শেষবারের জন্য ওকে জড়িয়ে হাউ মাউ করে কাঁদলাম আমি। গল্প শেষ করে এবার চুপ করে বসলেন দীপু পিসি। আমরাও সবাই নির্বাক। শুধু অরিজিৎ একবার জিজ্ঞাসা করলো, ওই মহাশঙ্খের মালা তোমার কাছে আছে এখনো? দীর্ঘশ্বাস ফেললেন দীপু পিসি। বললেন, পরের দিন আমরা ভৈরবী মায়ের থানে গিয়ে দেখি যে গুহা বেবাক ফাঁকা,
বাঘঝালটা ছাড়া সবই ফেলে গেছেন মা। সন্ন্যাসী মানুষ হয়তো অন্য কোথাও গিয়ে ডেরাডাঙ্গা বেঁধেছেন। দেখে বুধনদা, মাংলাদা, রেংতা সবাই খুব আফসোস করছিল। আমি ওদের চোখ এড়িয়ে সেই গুহার মধ্যেই মালাটা রেখে আসি। ও জিনিস কাছে রাখার সাহস ছিল না আমার। সেই দিনই বিকেলে ট্রেনে কলকাতা ফিরে আসি মহুয়াকে নিয়ে। পাক্কা 2.5 মাস ভুগেছে মেয়েটা। সেরে ওঠার পর সেই হাসি খুশি মহুয়াকে আবার ফিরে পেয়েছিলাম আমরা। তবে একটা অভ্যাস চিরতরে ছেড়ে গেছিল ওর, যেখানে সেখানে ফুচকা আর ঘুগনি খাওয়ার অভ্যেসটা। জঙ্গলের ধারে একটা টিলার ওপর দাঁড়িয়েছিল লোকটা। ভোরের বাতাসে সামান্য কাঁপছিল তার দেহ। সামনে ক্ষীণতোয়া কাঁসাই নদীর বুকে লেগেছে পূর্ব দিগন্তের সদ্য জেগে ওঠা অল্প লাল আভার রং। সেই দিকে নিষ্পলকে তাকিয়েছিল সে। ব্যর্থ হয়েছে সে। তার দেওয়া অব্যাহত অভিশাপ বিষ আজ ব্যর্থ হয়ে গেছে। সত্যি হয়েছে ডান বুড়িদের কথাই। তারই রক্ত এসে আজ নিষ্ফল করে দিয়েছে তার এত দিনের জমিয়ে রাখা ক্রোধ। ধুলায় মিশে গেছে তার উগরে দেওয়া ঘৃণা, যার জন্য 150 বছর ধরে এই ছাইয়ের দেহ নিয়ে বুকে প্রতিশোধের আগুন জ্বালিয়ে ঘুরে বেরিয়েছিল সে। আজ আর তার কোনো মূল্য নেই। ব্যর্থ তার এতদিনের প্রেত দেহ ধারণ, ব্যর্থ তার সমস্ত সাধনা। কিন্তু কই, তবুও তার বুকে ঝলসে ওঠে কই ব্যর্থতার তীব্র জ্বালা। তার চোখে আজ এত জল কেন? এই ছাইয়ের মানুষের চোখে এত জল আসে কোথা থেকে? কই তার বুকের মধ্যে 150 বছর ধরে জ্বালিয়ে রাখা প্রতিশোধের আগুন আজ কই? কই সেখানে আজ কেন থই থই করে অযোধ্যা পাহাড়ের শত ঝর্ণার জল? এত ভালোবাসা কোথা থেকে জুড়ে বসলো তার অলৌকিক শরীরে? এত মায়া কি করে বাসা বাঁধে তার অন্ধ 2 চোখের কোঠরে? আকাশের দিকে 2টো হাত প্রার্থনার ভঙ্গিতে তুলে ধরে সে। ঠাকুর শুনছিলেন তার কথা। রূপাই মরে নাই, মরে নাই, রূপাই মরে নাই। বেঁচে ছিল সে। তার কলিজা ছেঁড়া ধন বেঁচে ছিল। আর নিজের চোখে দেখে এসেছে সে। 2 চোখ ভরে দেখে এসেছে তার রক্তের উত্তরাধিকারীকে। আহা, একটি বার যদি তার মুখখানি ধরে চুমা খেতে পারত সে। আয় রে আমার রূপাই, আয় রে আমার লখাই, তোরা আয়, আয় তোরা। নিভে যাওয়া অন্ধ চোখ থেকে নোনতা জল বেরিয়ে এসে ভিজিয়ে দেয় সেই ছাই পোড়া বুক। আহ, বুকের মধ্যিখানে বড় ঠান্ডা, বড় শীতল লাগে তার। 2 হাত তুলে প্রার্থনা করে সে। হে ঠাকুর, আমারে রূপাইয়ের কইলে ফিরে দাও ঠাকুর। গড় লাগি তোর পায়ে ঠাকুর, আমারে রূপাইয়ের কলে ফিরা দাও ঠাকুর, ফিরা দাও। শেষ হলো আজকের গল্প কালিয়া মাসান, অভিক সরকারের লেখা। খুব তাড়াতাড়ি আসছি আরও কিছু গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং গল্প শুনতে থাকবেন। আজ তবে চলি, টাটা।